ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পুঁজি সংকটে বিপর্যস্ত বেশ কয়েকটি ব্যাংক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আওয়ামী লীগের শাসন আমলে বছরের পর বছর লাগামহীন অনিয়মে বাংলাদেশ ব্যাংকিং খাত হিমশিম খাচ্ছে দুর্বল মূলধন নিয়ে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2024 সালের শেষে ব্যাংক খাত জুড়ে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত সিআরআর নেমে এসেছে মাত্র 3.08%, যেখানে আন্তর্জাতিক কাঠামো বাসেল 3 অনুযায়ী থাকা উচিত ন্যূনতম 10%। 3 মাস আগেও এই হার ছিল 6.86% এবং 2024 সালের জুনে ছিল 10.64%। কিছু ব্যাংক এখনও তুলনামূলকভাবে শক্তিশালী মূলধন ধরে রাখতে পারলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই খাতে রয়েছে বড় ফারাক। রাষ্ট্রায়ত্ত ও ইসলামী শরিয়া ভিত্তিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা আরও অবনতি হয়েছে। অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলোর অপেক্ষাকৃত স্থিতিশীল অবস্থায় রয়েছে। ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিআরআর ছিল ঋণাত্মক 8.42%, ইসলামী ব্যাংকগুলো ছিল ঋণাত্মক 4.95% এবং বিশেষায়িত ব্যাংকগুলো ছিল ঋণাত্মক 41.02%। এর বিপরীতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআরএআর 10.98% এবং বিদেশি ব্যাংকগুলোর 42.09%, যা বাসেল 3 কাঠামো অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয়তার অনেক উপরে বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা যায়। সিআরএআর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও ঝুঁকি ভিত্তিক সম্পদের অনুপাত, যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয়। ব্যাংক খাতে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, ব্যাংকগুলোর মূলধন ঘাটতি গোটা আর্থিক খাতের স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলতে পারে। তারা উল্লেখ করেন, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর প্রতি বিনিয়োগকারী ও আমানতকারীদের আস্থা কমে যায় এবং সেই ব্যাংকগুলোর ক্রেডিট রেটিং কমে যায়, ফলে তাদের জন্য তহবিল সংগ্রহ করা কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর খারাপ ঋণের আসল পরিমাণ সামনে আসে। এই তথ্য উদ্ঘাটনের ফলে অনেক ব্যাংক আরও বড় আকারে মূলধন সংকটে পড়েছে। 2024 সালের শেষ নাগাদে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ মোট 19টি ব্যাংক সম্মিলিতভাবে 1,71,700 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে, যা রেকর্ড সর্বোচ্চ। এটা বেড়েছে মূলত 3,45,765 কোটি টাকা খেলাপি ঋণের কারণে। কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, অনেক ক্ষতিগ্রস্ত ব্যাংক এখন লোকসানে চলছে, তাদের জন্য ঋণ দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। তিনি বলেন, তারা এখন অনেক ক্ষেত্রেই মূলধন ঠিক রাখার চেষ্টায় ঋণ দিতে পারছে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে বেশ কয়েকটি ব্যাংক পুঁজি ঘাটতি থাকা প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক। এর বেশিরভাগ পতিত সরকারের সময় রাজনীতিতে সংশ্লিষ্ট গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল। যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খারাপ ঋণের পরিমাণ বৃদ্ধি এবং অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ঋণের টাকা ফেরত না আসায় প্রভিশন ঘাটতি বেড়ে যায়। এর ফলে মূলধন ঘাটতিও বহুগুণ বেড়ে যায়। ব্যাংকগুলো তাদের পরিচালনা মুনাফার একটি নির্দিষ্ট অংশ পরিবেশন হিসাবে রাখতে হয় ঋণের বিপরীত, এবং এই পরিবেশন পর্যাপ্ত না হলে মূলধন ঘাটতি দেখা দিতে পারে। 2024 সালের শেষে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়ায় 52,890 কোটি টাকা, যার প্রধান কারণ ছিল 67,148 কোটি টাকার খারাপ ঋণ, যা ব্যাংকটির বিতরণ করা
মোট ঋণের ৭২%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জনতা ব্যাংকের প্রধান ঋণ খেলাপির মধ্যে রয়েছে আননটেক্স, কিরসেন, বেক্সিমকো, থার্ম্যাক্স, এস আলম গ্রুপ। তাদের সম্মিলিত ঋণের পরিমাণ ৪৫,০০০ কোটি টাকার বেশি। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে ২০২৪ সালের শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮,১৮৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৫,১০০ কোটি টাকা, অগ্রণী ব্যাংকে ৪,৬৮৫ কোটি টাকা, বেসিক ব্যাংকে ৩,১৫০ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২,৪০০ কোটি টাকা মূলধন ঘাটতি ছিল। এত বেশি মূলধন ঘাটতির কারণে একক ঋণ গ্রহীতা সীমার আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখন বড় অঙ্কের ঋণ দিতে পারছে না। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক ১৫,৬89 কোটি টাকা, ফার্স্ট সেক্টর ইসলামী ব্যাংক ১৩,৯৯১ কোটি টাকা, ইসলামী ব্যাংক ১২,৮৮৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক ১১,৭০৮ কোটি টাকা, আইএফআইসি ব্যাংক ৯,০০০ কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংকের ৭,৭০০ কোটি টাকা। এছাড়া পদ্মা ব্যাংকের ঘাটতি ৪,৯০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২,৯০০ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ১,৯০০ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ১,৬০০ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১,৫০০ কোটি টাকা, এবি ব্যাংকের ৫০০ কোটি টাকা এবং আল আরাফা ইসলামী ব্যাংকের ২৫০ কোটি টাকা। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউজ্জামান পরিবেশনিক নীতিমালা শিথিল, এস আলম সংশ্লিষ্ট শেয়ার বিক্রি এবং পরিস্থিতি স্থিতিশীল হলে রাইট শেয়ার ইস্যু করার প্রস্তাব দেন। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের একজন প্রধান নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় ব্যাংক যদি পরিবেশন ধরে রাখার সুযোগ সুবিধা অব্যাহত রাখে তাহলে মূলধন ঘাটতি কমবে। তবে তিনি এই সতর্কতাও দেন যে আগের সরকারের সময় দুর্বল ও সমস্যাপূর্ণ ব্যাংকগুলো এই সুবিধা ব্যবহার করে তাদের মূলধন ঘাটতি আড়াল করত। ব্যাংক সংস্থার টাস্ক ফোর্সের সদস্য এবং ঢাকায় বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, পুনরায় মূলধন জোগাড় করাই হচ্ছে সবচেয়ে সহজ সমাধান। ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্স ৫ সহ বিভিন্ন সংস্কার উদ্যোগের মাধ্যমে এটা করা যেতে পারে। তবে তিনি সতর্ক করেন, দুর্নীতিগ্রস্ত ব্যাংকগুলোর মধ্যে অর্থ ঢালার আগে অবশ্যই সেসব প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি নির্মূল করতে হবে। তিনি বলেন, সরকার যদি পুনরায় মূলধন দেওয়ার কথা বিবেচনা করে তার আগে সমস্যাকুল ব্যাংকগুলো থেকে অনিয়ম দূর করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।